হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। গাড়িটা যখন পেন্ট হাউসের সামনে থামল, তখন রাতের লন্ডন শহরটা কুয়াশার চাদরে ঢাকা। সারা গাড়ি থেকে নেমেই প্রায় দৌড়ে নিজের ঘরে চলে গেল। রনির সেই শার্ট খোলা কাণ্ড এখনও ওর চোখের সামনে ভাসছে। বেচারি সারা জীবনেও ভাবেনি যে শান্ত রনি ভাইয়ার ভেতরে এত বড় একটা তোফান লুকিয়ে আছে। এদিকে আহিল মায়ার হাতটা এক মুহূর্তের জন্যও ছাড়ল না। লিফটে ওঠার সময়ও মায়ার হাতটা এমনভাবে ধরে রাখল যেন মায়া এখনই ডানা মেলে উড়ে অন্য কোনো মাসেলম্যানের কাছে চলে যাবে। লিফট থেকে বের হয়ে আহিল মায়াকে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করল। মায়া ঘাবড়ে গিয়ে বলল, আরে ওদিকে কোথায়? আমার রুম তো বাম দিকে। আহিল কোনো কথা না বলে মায়াকে নিয়ে সোজা তার পার্সোনাল জিম আর স্টাডি রুমের দিকে নিয়ে গেল। ঘরটা বিশাল, একপাশে দামি সব জিম ইকুইপমেন্ট আর অন্য পাশে বইয়ের তাক। ঘরটা নীল আলোয় ঘেরা। আহিল মায়াকে একটা সোফায় বসিয়ে দিল, তারপর নিজের কোট আর টাইটা খুলে ছুঁড়ে মারল একপাশে। শর্টের হাতা গোটানো অবস্থায় আহিলের হাতের শিরোগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রাগে আর ঈর্ষাতে তার চোখমুখ এখনও থমথমে। ওই সাদা চামড়ার ছোকরাগুলোর বডি দেখে খুব চোখে শান্তি পাচ্ছিলেন, তাই না ফ্লোরা? আহিলের গলায় সেই পুরনো অধিকার বোধ। মায়া তোতলাতে বলল, আমি তো জাস্ট দেখছিলাম, সারা ডাকলো তাই। চুপ! আহিল গর্জে উঠল। সে মায়ার খুব কাছে এসে ওর দুই হাত সোফার হাতলের সাথে চেপে ধরল। সারা ডাকলেই দেখতে হবে? আমি কি তোমার জন্য যথেষ্ট নই? 12 বছর ধরে এই শরীরটাকে আমি পাথরের মতো শক্ত করেছি শুধু এই বাহুডোরে আগলে রাখব বলে, আর তুমি কিনা রাস্তার ওই সস্তা ড্যান্সারদের দিকে তাকিয়েছিলে? আহিল এক ঝটকায় তার শার্টের বোতামগুলো খুলতে শুরু করল। মায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আপনি কি করছেন আহিল ভাইয়া, প্লিজ? চোখ খোলো ফ্লোরা, তাকাও আমার দিকে। আহিলের হুকুম। মায়া ভয়ে ভয়ে চোখ খুলল। দেখল আহিল তার শার্টটা খুলে দূরে সরিয়ে দিয়েছে। সিক্স প্যাক অ্যাবস আর পেশিবহুল চওড়া বুক। 12 বছরের পরিশ্রম আর জেদ যেন এই শরীরে মিশে আছে। মায়ার মনে হচ্ছে রেস্টুরেন্টের ওই ছেলেগুলো আহিলের সামনে স্রেফ মাটির পুতুল। আহিল মায়ার হাতটা টেনে নিয়ে নিজের বুকের বাম পাশে রাখল। মায়া আহিলের হৃৎপিণ্ডের সেই প্রবল স্পন্দন অনুভব করতে পারছে। আহিল খুব নিচু স্বরে বলল, দেখে নাও যতটুকু দেখার। আজ থেকে তোমার চোখের এই ফ্রেমের ভেতর আমি ছাড়া আর কোনো পুরুষের ছবি যেন না থাকে, বুঝলে? মায়া লজ্জায় আর আবেশে একদম সিটিয়ে গেল। আহিলের এই ভালোবাসা তাকে নিঃশেষ করে দিচ্ছে। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই আহিলের ফোনটা বেজে উঠল। আহিল বিরক্তি নিয়ে ফোনটা ধরল। রনির ফোন। বল রনি। বস, একটা ঝামেলা হয়েছে। নীরা একা নয়, রাফসানকে দেখা গেছে আমাদের পেন্ট হাউসের পেছনের রাস্তায়। ওরা বোধহয় আজ রাতেই কোনো হামলা করার প্ল্যান করছে। সিসিটিভি ফুটেজে আমি একটা কালো গাড়ি বারবার ঘুরতে দেখছি। রনির গলায় উদ্বেগ। আহিলের চোখের পলক বদলে গেল। সে মায়াকে এক ঝটকায় ছেড়ে দিয়ে নিজের শার্টটা পরে নিল। রনি, মেন গেট লক করো। সারাকে ওর ঘর থেকে নিয়ে মায়ের ঘরে শিফট করো, আমি আসছি। আহিল মায়ের দিকে তাকিয়ে কোপালে একটা চুমু খেয়ে বলল, ঘরের ভেতর গিয়ে দরজা লক করো ফ্লোরা। আমি না আসা পর্যন্ত কাউকেই বিশ্বাস করবে না, এমনকি দরজায় কেউ ধাক্কা দিলেও খুলবে না। আজ রাতে হয়তো নীরা আর রাফসানের চ্যাপ্টার চিলতরে ক্লোজ করে দেব। আহিল ঘর থেকে বেরিয়ে গেল। মায়া দ্রুত দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকল। সেখানে সারা আগেই এসে বসে আছে, তার মুখ ফ্যাকাশে। রনি ভাইয়া তাকে আগেই সতর্ক করে দিয়েছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টির শব্দ ছাপিয়ে হঠাৎ একটা টায়ার ঘষার বিকট শব্দ শোনা গেল। মায়া আর সারা জানালার পর্দা সরিয়ে দেখল নিচে কালো পোশাক পরা কিছু লোক গেট টপকানোর চেষ্টা করছে। তাদের একজনের হাতে চকচক করছে একটা ধারালো অস্ত্র। লন্ডনের এই বিলাসবহুল জীবনটা এখন রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে। বাইরে বৃষ্টির ঝাপটা বাড়ছে, সেই সাথে বাড়ছে মায়ার বুকের ধুকপুকেনি। পেন্টহাউসের নিচে রনি আর বডিগার্ডরা রাফসানের লোকগুলোকে সামলাচ্ছে, কিন্তু আহিল এখনও মায়ার ঘরের দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে ভেতরে ঢোকার আগে নিশ্চিত হতে চায় যে তার ফ্লোরার কোনো ক্ষতি হবে না। আহিল ধীর পায়ে ঘরের ভেতর ঢুকল। সারা এক কোণে সোফায় বসে কাঁপছে। আহিল সারাকে ইশারা করল পাশের ঘরে যাওয়ার জন্য। সারা চলে যেতেই আহিল মায়ার খুব কাছে গিয়ে দাঁড়াল। মায়া তখনও জানালার পর্দাটা খামচে ধরে বাইরে দেখার চেষ্টা করছিল। আহিল পেছন থেকে মায়ার কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। মায়া চমকে উঠে আহিলের বুকে আছড়ে পড়ল। আপনি বাইরে যাবেন না? রনি ভাইয়া তো নিচে একা। মায়া আর্তনাদ করে উঠল। আহিল মায়ের কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব শান্ত গলায় বলল, রনি জানে কি করতে হবে, কিন্তু আমার শান্তি তো এখানে বন্দী হয়ে আছে।
তোমাকে এই অবস্থায় রেখে আমি এক পাও নড়তে পারছি না ফ্লোরা। আহিলের কণ্ঠের সেই গভীরতা মায়াকে মুহূর্তেই দুর্বল করে দিল। আহিল মায়ের দুগালে হাত রেখে তার চোখের দিকে তাকালো। বৃষ্টির দিনে নীল আলোয় মায়াকে এক অদ্ভুত রহস্যময়ী লাগছে। আহিল ওর ভেজা কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। স্পর্শটা ছিল একদম কোমল, যেন কোনো দামি কাচের জিনিস ভাঙার ভয় সে খুব সাবধানে তাকে ছুঁয়ে দেখছে। মায়া অস্ফুট স্বরে বলল, আপনার কি ভয় লাগছে না? ওরা যদি আপনার কোনো ক্ষতি করে? আহিল একটু হাসল। এক হাত দিয়ে মায়ার চুলের অবিন্যস্ত গুচ্ছগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে বলল, 12 বছর প্রবাসে আমি ভয়ের সাথে পাঞ্জা লড়েছি শুধু তোমার কাছে ফিরে আসব বলে। যে মানুষটা তোমার চোখের এক ফোঁটা পানির জন্য শহর জ্বালিয়ে দিতে পারে, তাকে অত সহজে মারা যায় না। মায়া মুগ্ধ হয়ে আহিলের দিকে তাকিয়ে রইল। আহিল হঠাৎ মায়ের খুব কাছে ঝুঁকে এলো। তাদের নিঃশ্বাস এখন একে অপরকে স্পর্শ করছে। আহিল মায়ের গলার সেই নেকলেসটার ওপর হাত রেখে ফিসফিস করে বলল, নেকলেসটা পরতে বলেছিলাম, তুমি এখনও পরে আছো? আমার কথা তবে এত মান্য করা হচ্ছে। মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করল। আহিল মায়ার চিবুকটা উঁচিয়ে ধরে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যেমন মরিচ খেয়ে নিজেকে কষ্ট দাও, আমি তেমন তোমাকে ভালোবেসে নিজেকে বহন করি। আজ থেকে মরিচ খাওয়ার অভ্যেসটা ছেড়ে দাও ফ্লোরা, তোমার সব কষ্টের ভাগ আমাকে দাও। মায়ার চোখের এক ফোঁটা পানি আহিলের হাতে গিয়ে পড়ল। আহিল সেই পানিটুকু নিজের ঠোঁট দিয়ে মুছে নিল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। বাইরের গোলাগুলি বা বিশৃঙ্খলা সবই যেন এই ঘরের দেয়ালের ওপাশে হারিয়ে গেল। ঠিক তখনই ইন্টারকমে রনির আওয়াজ ভেসে এলো, বস, রাফসান পালিয়ে গেছে আর নীরাকে আমরা ধরে ফেলেছি, এখন কি করব? আহিল চোখ সরাল না। সে মায়ার দিকে তাকিয়ে ইন্টারকমে জবাব দিল, নীরাকে একটা আলাদা ঘরে রাখো, ওর বিচার আমি কাল সকালে করব। এখন আমার পারমিশন ছাড়া কেউ এই ফ্লোরে আসবে না। আহিল ফোনটা রেখে মায়াকে কোলে তুলে নিল। মায়া অপ্রস্তুত হয়ে আহিলের গলা জড়িয়ে ধরল। আহিল তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে মেঝের কার্পিটে বসল, মায়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে। আজকের রাতটা শুধু আমাদের ফ্লোরা, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই। আমি শুধু সারা রাত তোমার এই মুখটা দেখতে চাই। আহিল জায়েদ আসলে একটা রুক্ষ খোলসের আড়ালে থাকা এক তৃষ্ণাত্ম প্রেমিক। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।